প্রায় এক মাস ধরে দেশ জুড়ে চলছে অবরোধ কর্মসূচি, মাঝে মধ্যে হরতাল। কিন্তু রাজনৈতিক এই সমস্যাকে সমাধানের পথে না গিয়ে সরকার অনেকটা শক্তি প্রয়োগের মাধ্যমেই এগোতে চাইছে বলে অনেকের কাছে মনে হচ্ছে। দেশের অনেকের কাছে এখন একটাই প্রশ্ন, সম্ভবত কোন পথে যাচ্ছে বাংলাদেশ? আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিবিসি বাংলাদেশ সংলাপের আজকের অনুষ্ঠানে। আজ প্যানেলে আছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও রাষ্ট্রবিজ্ঞানী রৌনক জাহান এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর শাহদিন মালিক। বিবিসি বাংলাদেশ সংলাপের এই অনুষ্ঠানটি আমরা করছি ঢাকায়। আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে আজ অনুষ্ঠানের প্রথম প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্নটি করবেন মোহাম্মদ শফিকুল ইসলাম। চলমান রাজনৈতিক সহিংসতার বিপরীতে অতিরিক্ত বল প্রয়োগ কি কোনো সমাধান বয়ে আনবে আদৌ? ধন্যবাদ আপনাকে। চলমান রাজনৈতিক সহিংসতার বিপরীতে অতিরিক্ত বল প্রয়োগ কি কোনো সমাধান আনবে? এরই মধ্যে আপনারা জেনেছেন যে সরকারের অনেক মন্ত্রী বলেছেন বিষয়টাকে তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি হিসাবে মোকাবেলা করে সেটাকে ব্যবস্থা নেওয়া হবে। সেই প্রেক্ষাপটে এই প্রশ্ন ডক্টর শাহদিন মালিক আপনাকে দিয়ে শুরু করি। আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ, এইখানে এই গত এক মাসে যেটা হচ্ছে অবশ্যই এতে আইন শৃঙ্খলার দিক আছে। এই অর্থে যে পেট্রোল বোমা মারা হচ্ছে, মানুষ পুড়ে মারা যাচ্ছে, যানবাহন ভাঙচুর হচ্ছে, সেগুলিও ক্ষতিগ্রস্ত হচ্ছে, লোকের বিভিন্ন কারণে শক্তি প্রদর্শনের জন্য লোকের অর্থনৈতিক জীবন ব্যাহত হচ্ছে। তো নিঃসন্দেহে একটা আইন শৃঙ্খলার দিক অবশ্যই আছে। সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে, কিন্তু তার মানে এই না যে এটা পুরোটাই আইন শৃঙ্খলার ব্যাপার। এটা শুধু আইন শৃঙ্খলার সমস্যা মনে করে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে এটা সমাধান করতে যাওয়া, এটা আমার দৃষ্টিতে নিঃসন্দেহে ফলপ্রসূ হবে না। মানে সমস্যার মূল যেখানে, ওই মূলটা সমাধান করতে হলে এটা আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে এই সমস্যার সমাধান করা যাবে না। কিন্তু এটা বলে আবার বলছে, আগে যেটা বলছে আইন শৃঙ্খলার দিকও আছে। মানে এটাকে আপনার মনে হচ্ছে কিছুটা হলেও তাহলে শক্তি প্রয়োগ করতে হবে না? যেখানে কিছুটা ওই যে অপরাধগুলি হচ্ছে, অপরাধ দমনের জন্য যে আইন শৃঙ্খলা বাহিনীকে তো কাজে লাগাতেই হবে, মামলা মোকদ্দমা করতে হবে, ওই জায়গাটা ঠিক আছে। কিন্তু পুরো জিনিসটা এর বাইরেও যে রাজনৈতিক দিকটা, আমি বলবো যে রাজনৈতিক দিকটা 70% আর আইন শৃঙ্খলার দিক 30%, এইভাবে একটা কথা বলি। অতএব ওই 30% সমাধান করলেও কিন্তু 70% যদি আপনি ওইটা অ্যাড্রেস না করেন, ওটা সমাধানের চেষ্টা না করেন, তাহলে কিন্তু এই 30% দিয়ে আপনার সমাধান হবে না। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ডক্টর রৌনক জাহান, আপনি বিষয়টাকে কিভাবে দেখেন? যে শাহদিন মালিক বলছেন যে রাজনৈতিক ব্যাপারটা এখানে হয়তো 70%, আইন শৃঙ্খলার ব্যাপারটা একটু কম। আমি কত পার্সেন্টেজ সেরকম আমি কিছু বলতে পারবো না, তবে আমি শাহদিন মালিকের সঙ্গে একমত যে যেগুলো অনেক সহিংস ঘটনা ঘটছে হয়তো তার একটা সেখানে একটা আইন শৃঙ্খলার ব্যাপার রয়েছে, কিন্তু আমাদেরকে এই ঘটনার মূল যদি আমরা দেখি যে কিসের থেকে এটা সূত্রপাত, সেখানে একটা রাজনৈতিক ব্যাপার আছে। অতএব আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে হয়তো সাময়িকভাবে হয়তো একটা জিনিস ধামাচাপা দেওয়া যায়, কিন্তু মূল সমস্যাটা আমরা যতদিন না সমাধান করছি, যেটা রাজনৈতিক, তখন এই আবার এই রকম পরিস্থিতির সামনে আমাদের পড়তেই হবে। আমরা এক বছর আগে এই সমস্ত দেখেছি, এক বছর ঠান্ডা ছিল, আবার দেখছি। অতএব এই যদি রাজনৈতিকভাবে এটা যদি সমাধান না করা হয়, তাহলে তো আবার আমাদের এই ধরনের সমস্যা আবার পড়তে হবে। একটি বিষয়, গত এক মাস ধরে সরকারের অনেক মন্ত্রী বলেছেন, যেটা আপনি খবরের কাগজে দেখেছেন, টেলিভিশনে দেখেছেন, কোনো মন্ত্রী কিংবা অনেক মন্ত্রী বলছেন যে বিএনপিকে তারা একটা সন্ত্রাসী দল হিসাবে চিহ্নিত করছেন, অর্থাৎ বিএনপি যে ধরনের কাজ করছে। আপনি বিষয়টাকে কীভাবে দেখেন? তারা মনে করছেন যে এখানে আলোচনার কোনো দরকার নাই, যেহেতু কাজগুলো সন্ত্রাসী কাজ, এটাকে শক্তি প্রয়োগ করেই সমাধান করতে হবে। না, একটা জিনিস প্রথম আমি একটা বলবো যে আমাদের দেশে দুটো রাজনৈতিক দলেরই এত লোক এত রকম কথা বলছেন এবং বেশ উস্কানিমূলক কথা তারা বলছেন, এবং সেটা থেকে আমার মনে হয় যে তাদের একটুখানা পরিহার করা দরকার। কারণ যখন তারা বলছেন, এটা কি তাদের দলের
তাদেরকে নিজেদের ব্যক্তিগত মত বলছেন নাকি আসলে দলের মত বলছেন, বিভিন্ন লোক বিভিন্ন রকম কথা বলছেন। এটা আমি বলবো এই ধরনের জিনিস যে একটা দল সন্ত্রাসী তাকে এটাকে ব্যান করা দরকার, এই ধরনের কথা খুব দলগতভাবে যদি নাকি সরকারের একটা যদি ওই ধরনের সিদ্ধান্ত না থাকে তাহলে এই ধরনের কথা আমি বলবো যে বলার কোনো আসলে উচিত নয়, এবং এটা দুই দলেই অনেক হচ্ছে। এবং এটা আমি বলবো যে এই ধরনের একদিকে কথা বলার একটা সন্ত্রাস প্রায় হয়ে যাচ্ছে, এটা বন্ধ করতে হবে। দ্বিতীয় না, আপনার যেটা মূল প্রশ্ন সেটা আমি বলি যে একটা কথা আরও মনে রাখতে হবে যে আমরা 1991 সাল থেকে আমাদের যে নির্বাচন হয়ে চলেছে অনেকগুলো, আমরা দেখছি যে প্রায় দুটো যে প্রধান দল আওয়ামী লীগ এবং বিএনপি, তারা যখনই নির্বাচনে যাচ্ছে তাদের প্রায় একটা স্টেবল 30% লোকের সাপোর্ট তাদের আছে, আর বাকিরা 40 পর্যন্ত, কিন্তু বাকিরা সুইং ভোট, একদিকে যাচ্ছে আরেকদিকে। এখন একটা দলের যদি প্রায় 30 বছর ধরে তারা যেই ধরনের আজকাল কাজ করুন, সন্ত্রাসী কাজ করছেন, কিন্তু তাদের যদি এতটা সাপোর্ট বেস থাকে তখন সেই দলটাকে সন্ত্রাসী বলে তারপরে কি সন্ত্রাসী বলে তারপরে যদি তাদেরকে ব্যান করা হয় সেটার কি পরিস্থিতি হতে পারে, এগুলো তো আমার মনে একটুখানা ভেবে চিন্তে কাজ করা দরকার। ধন্যবাদ আপনাকে। আপনি যেহেতু সেই প্রশ্নটা তুলেছেন, এর কাছাকাছি যে বিএনপির মতো একটি দলের যে জনসমর্থনের কথা আপনি বলছেন, একটি প্রশ্ন আছে, আমি সেই প্রশ্নটি নিয়ে, এই প্রশ্নটি করবেন রুফায়দা জাহান। ধন্যবাদ। প্রশ্ন হচ্ছে, কঠোরভাবে দমন করার মাধ্যমে আদৌ কি বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দলকে থামিয়ে দেওয়া যাবে বলে আপনারা মনে করেন? ধন্যবাদ আপনাকে। আপনি যে প্রসঙ্গটি বলেছেন তার প্রেক্ষাপটে এই প্রশ্ন। সুরঞ্জিত সেনগুপ্ত, আপনার কাছেই আসি, আপনি দ্বিতীয় প্রশ্ন দিয়ে যদি শুরু করেন। কেউই মনে করে না যে রাজনীতিতে রাজনৈতিক সমস্যা রাজনৈতিকভাবেই সমাধান হয়। রাজনীতি মানে কি? রাজনীতি মানে কি সন্ত্রাস, সহিংসতা, নাশকতা? মোটেই নয়। পলিটিক্স ইজ অ্যান আর্ট অফ কম্প্রোমাইজ। এখন বাঘের সামনে যদি আমি ফুল নিয়ে বলি, হে বাঘ তুমি আমাকে ভক্ষণ করিও না, বাঘ কি আপনাকে ছেড়ে দেবে? অতএব আপনি পেট্রোল বোমা মেরে একজন নিরীহ মানুষ যারা কোনো রাজনীতি করে না তাকে মেরে ফেলবেন, এবং তার সঙ্গে এই করবে যে তার সঙ্গে আলাপ করতে হবে। কারণ কি? হ্যাঁ, আমি আলোচনার বিপক্ষে নেই। শক্তি প্রয়োগের উদাহরণ কি আছে? শক্তি প্রয়োগের মাধ্যমে সমাধান করা গেছে, সেই উদাহরণ আছে? সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান হবে, এটাই হচ্ছে সারা বিশ্বের সভ্যতার নিয়ম। কিন্তু সেই আলোচনা আপনি সন্ত্রাসের মাধ্যমে, নাশকতার মাধ্যমে, নিরীহ মানুষ হত্যাকে দগ্ধ করে করবেন, এটা খুব একটা প্রশ্ন। আপনার কি মনে হয় যে বাড়তি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একটা বিবৃতি দিয়েছে, সেটা আপনিও দেখেছেন, আমার হাতেও আছে, তারা বাড়তি শক্তি প্রয়োগের বিষয়টা নিয়ে সরকারের সতর্ক করে দিয়েছে। আপনার কি মনে হয় যে অতিরিক্ত বল প্রয়োগ করে এই সমস্যার সমাধান আদৌ করা যাবে? কারণ সরকারের মন্ত্রীরা তো বিভিন্ন সময় কথা বলেছেন যে 1 সপ্তাহের মধ্যে সমাধান হবে, 15 দিনের মধ্যে হবে, কিন্তু হচ্ছে না। মনে হয় আপনার যেটা হবে? আমি তো বললাম যে যেখানে ভায়োলেন্স হবে, ভায়োলেন্সের উত্তর আইনশৃঙ্খলা বাহিনী বা যে সরকার থাকবে তাকে অবশ্যই মানুষকে নিরাপত্তা দিতে হবে। ধন্যবাদ আপনাকে। আর যদি শান্তিপূর্ণ আলোচনা করতে চাই, অবশ্যই আমরা শান্তিপূর্ণ আলোচনা করব। তার জন্যে শান্তিপূর্ণ আলোচনা করার আগে তাকে সন্ত্রাস বন্ধ করে আসতে হবে। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আবারও আসবো, একটু দর্শকদের কাছ থেকে ঘুরে আসি। শুরুতেই পেছনের দিকে একজন হাত তুলেছেন, সর্বশেষ সারিতে। জনাব হাফিজ ভাইয়ের কাছে প্রশ্ন রইল যে হরতাল অবরোধ যেভাবে চলছে, মানুষ যেভাবে পুড়ে মরছে এবং যেভাবে যন্ত্রণায় কাতরাচ্ছে, আমি মনে করি ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে আসবে 2 তারিখে, সেটা বিবেক বিবেচনা করে তারা হরতাল অবরোধ বন্ধ করবে কিনা, আদৌ কি মনে করেন কিনা তারা? আপনার কাছে কি মনে হয় যে শক্তি প্রয়োগ করে কি এই সমস্যার সমাধান করা যাবে? না না, তারা যদি নিজেরা এটা বন্ধ করে, মনের ইচ্ছা হলো বড় ইচ্ছা, শক্তিতে কোনো ইচ্ছা হবে না। ধন্যবাদ আপনাকে। বাঁ পাশে মাঝখানে আরেকজন। আমার মনে হচ্ছে সুরঞ্জিত সেন সাহেব যে কথাটা বলছেন, আওয়ামী লীগও এই দাবি আদায়ের জন্য কিন্তু ওনারাও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছেন ওই সময়। এখন আপনি জিনিসটাকে কিভাবে দেখছেন? যে শাহদিন মালিক বলছেন যে এটা যে কিছুটা আইন শৃঙ্খলাজনিত পরিস্থিতি আছে, এটাকেও স্বীকার করতে হবে। কিছুটা অবশ্যই আছে, কিন্তু পুরোটা নেই। একটা দাবি আদায় করতে হলে কিছু আন্দোলন তো অবশ্যই হবে একটা দেশে, কিন্তু ক্ষমতাসীনেরা যেভাবে এই দাবিটাকে দমন করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করছে, এটা একদম একেবারেই রাজনৈতিক
শিষ্টাচার বহির্ভূত আমার মনে হয়। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আবারও এখানে মাঝখানে একজন হাত তুলেছেন, চতুর্থ সারিতে মাঝখানে। হ্যাঁ, যে সহিংসতার কথা বলা হচ্ছে বা পেট্রোল বোমার মারার কথা বলা হচ্ছে, এটা শুধু আমরা দেখেছি যে বিরোধী দলে দেশে শুধু মানে এই সহিংসতা করছে এমনটি নেই। আমরা দেখলে ছাত্রলীগও পেট্রোল বোমা সহ ধরা খাইছে এবং পুলিশের সামনে গাড়ি থামিয়ে আগুন জ্বালানো হচ্ছে। এর আলামত কি দেখা যাচ্ছে? শুধু কি বিরোধী দলই করছে, এটা কি সরকারি দলের সাথে জড়িত? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। প্যানেলে ফিরে আসি, হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। যেহেতু বর্তমান সমস্যার মূল কারণ রাজনীতিক, সুতরাং এটিকে রাজনীতি দিয়েই সমাধান করতে হবে, বল প্রয়োগে এর কোনো সমাধান নেই। কিন্তু দুঃখের বিষয় আজকের বাংলাদেশে একটি পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে। এখানে পুলিশ বাহিনীর কর্তারা রাজনীতিবিদের মতো কথা বলেন, রাজনীতিবিদেরা পুলিশের মতো কথা বলেন। অতীতেও পাকিস্তানি আমলে আমরা এটি দেখেছি। সব রাজনৈতিক সমস্যার তারা একটি সামরিক সমাধান দেওয়ার চেষ্টা করেছেন, বর্তমান সরকারও তাই করে যাচ্ছেন। বল প্রয়োগ করেও তারা থাকতে পারবেন না। জনতার যে দাবি সেটি নিশ্চয়ই একদিন প্রতিষ্ঠিত হবে। আরেকটি প্রশ্ন যেটি একজন ভদ্রমহিলা করেছেন, যে বিএনপির মতো দলকে এভাবে দমন পীড়ন বল প্রয়োগ করে নিশ্চিহ্ন করা যাবে কিনা, বিএনপি সন্ত্রাসী দল কিনা, বিএনপির কোনো জনপ্রিয়তা আছে কিনা, সেটি প্রমাণ তো কিছুদিন আগেই হয়ে গেছে। বেগম খালেদা জিয়ার রাজনীতি থেকে বহু যোজন দূরে অবস্থানকারী নিভৃতচারী কনিষ্ঠ পুত্রে জানা যায় যে জনতার লক্ষ লক্ষ মানুষের ঢল নেমেছে, তাতেই প্রমাণ হয়েছে যে বর্তমানে বাংলাদেশের জনগণ বেগম খালেদা জিয়ার সমর্থনে তারা এসেছে এবং তারা কেবলমাত্র কোকর জানাজা পড়তে আসেনি, তারা এই সরকারেরও জানাজা পড়তে খুবই ইচ্ছুক। সুতরাং এই দলকে এবং জনগণের সমর্থন নিয়ে যারা আছে তাদেরকে কেউ শক্তি প্রয়োগ করে নিশ্চিহ্ন করতে পারবে না। আমরা দেখেছি পরীক্ষার কথা যদি চান বলতে পারি। পরীক্ষার কথা বলেছেন, খুব সংক্ষেপে যদি বলেন। পরীক্ষার তো কোনো সমস্যা নেই। আজকেও দেখে আসলাম যে মন্ত্রীরা সবাই বলছেন যে পরীক্ষা হলের পাশে ক্যাম্প থাকবে, সেখানে বসে তারা অস্ত্রশস্ত্র লাঠিসোঁটো যা কিছু নিয়ে তারা পরীক্ষা দেওয়াবেনই ছাত্রদেরকে। সুতরাং আর কোনো অসুবিধা হবে বলে তো মনে হয় না। তবে আমি মনে করি যে দেশে গণতন্ত্র নাই, প্রথম কারণ হলো যে দেশে আইনের শাসন নাই, আগে সেটি প্রতিষ্ঠিত করা দরকার। পরীক্ষা একটু পিছিয়ে দিলে খুব অসুবিধা হবে না। তার আগে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া প্রয়োজন এবং মানুষ হিসাবে বাঁচা এই গুম খুনের হাত থেকে প্রতিদিন দেখবেন যে গুলি করে মানুষ মারা হচ্ছে, ধরে নিয়ে যায়, তারপর তার খোঁজ খবর নেই। এই পরিবেশে কিসের পরীক্ষা, কিসের কি? আগে মানুষের জানমালের নিরাপত্তা দিক সরকার, আগে মূল সমস্যার সমাধান করুক, তারপর পরীক্ষা একসময় নিতেই পারবেন। হাফিজউদ্দিন আহমেদ, আমরা একটা জিনিস দেখেছি যে খালেদা জিয়ার কার্যালয়কে ঘিরে সরকার কিছু ব্যবস্থা নিয়েছে, সেখানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এই অবস্থা আপনাদের রেসপন্সটা কি? এ তো অকল্পনীয়। 3 বারের প্রধানমন্ত্রী, দেশের বৃহত্তম রাজনৈতিক দলের নেত্রী, সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব, তাকে প্রথমে তালা মেরে আটকে রেখেছে, তার উপরে স্প্রে নিক্ষেপ করা হয়েছে, এখন তার বিদ্যুৎ লাইন কেটে দেওয়া হয়েছে। মন্ত্রীরা সগর্বে আরও উচ্চারণ করছেন যে গ্যাসও বন্ধ করে দেওয়া হবে, সব কিছুই বন্ধ করে দেওয়া হবে। এটি একটি দেশের পরিবেশ, সভ্য দেশের পরিবেশ। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং এখন আশা করি সরকারের শুভবুদ্ধির উদ্রেক হবে। ধন্যবাদ আপনাকে। এই ধরনের আচরণ যারা করতে পারে তাদের মানসিক সুস্থতা সম্পর্কে আমাদের সন্দেহ আছে। ধন্যবাদ আপনাকে। একজন দর্শকের মতামত নিয়ে আসি, পেছন দিকে আরেকজন, খুব সংক্ষেপে বলবেন। ধন্যবাদ। মাননীয় সুরঞ্জিত সেনগুপ্ত স্যারকে আমি প্রশ্ন করতে চাচ্ছি। আপনার মতামতই বলবেন, শুধু মতামতই বলুন। আপনার এই যে দুটো প্রশ্ন, বিএনপি সন্ত্রাসী দল সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, এই সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসার জন্য ক্ষমতাসীন সরকারের কোনো নমনীয় পদক্ষেপ এবং সম্মানজনক কোনো পথ আছে কি, সেটা একটু সবাইকে জানলে উপকৃত হব। আপনার কাছে কি মনে হচ্ছে আছে? অবশ্যই আছে। যত বড় সমস্যা তত বড় সমাধান, সমস্যা যেহেতু আছে সমাধানও থাকবে, এটা আমার প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে। শাহদিন মালিক, আপনার কাছে আসি। একজন দ্বিতীয় প্রশ্ন যেটি করেছেন যে ওনার মতে বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দলকে কি থামিয়ে দেওয়া যাবে কঠোরভাবে দমন করে? আপনার কি মনে হয়? দুনিয়ায় অন্যান্য দেশে, যেখানে অন্যান্য দেশে হয়তো এক দেশের সাথে অন্য দেশ সম্পূর্ণ 100% কখনো মিলে না, বা দুনিয়ার অন্যান্য দেশে যেখানে এই সংঘাতময় পরিস্থিতিটা আরও কঠোর, মানে আরও বেশি সংঘাত হচ্ছে, ওইখানে মূলে কিন্তু একটা কারণই যে একদল মনে করে যে আরেক দলকে আমি নিশ্চিহ্ন করে দিব। যখনই একদল মনে করে, যখন মোটামুটি দুটা বৃহৎ সমান সমান দল হয়, অনেক সময় একটা 10 জনের দল হলে নিশ্চিহ্ন করে দেওয়া যায়, কিন্তু এই পাকিস্তানি বলি, আফগানিস্তান, ইরাক, সিরিয়া, ইয়েমেন, নাইজেরিয়া, লিবিয়া, তিউনেশিয়া, যতগুলি দেশে এখন ভীষণ ধরনের সংঘাত হচ্ছে, মূলের কথা একটাই যে ওখানে বিবদমান দলের একজন ভাবছে যে অন্যজনকে নিশ্চিহ্ন করে দিব। তো এই নিশ্চিহ্ন করার খেলায়
মানে বিভিন্ন দেশে 20, 25, 30 বছর ধরে চলে সেই নিশ্চিহ্ন করার খেলাটা। নিশ্চিহ্ন করার খেলা লাস্ট যেটা এই খেলাতে এক পক্ষ জয়ী হয়ে অন্য পক্ষ মানে হেরে গিয়ে সমাধান হয়েছে, এটা হলো শ্রীলঙ্কা। শ্রীলঙ্কাতেও মোটামুটি নিশ্চিহ্ন করার খেলাটা চলেছে 30 বছর। তো আমরা ওই খেলার এখন ওই কী বলে না প্রথম 5 মিনিটে ঢুকেছি, এবং এই নিশ্চিহ্ন করার খেলা যেটা হবে সেটাতে আমাদের মতো সাধারণ নিরীহ জনগণ অকাতরে মারা যাবে। এখন আমরাও ওই খেলাতে ঢুকে গেছি। এটা কি শ্রীলঙ্কার পরিস্থিতিতে ছিল গৃহযুদ্ধ পরিস্থিতি, বাংলাদেশে কি সেই পরিস্থিতি? গৃহযুদ্ধ না, বলছি গৃহযুদ্ধ এখন যুদ্ধ বলা যায়, কিন্তু হয় কি এটা নিশ্চিহ্ন করা, মানে এক দল যখন ভাবে যে অন্য দলকে আমি নিশ্চিন্ত করে আমি আমার whatever ক্ষমতা হাসিল করব বা অধিকার আদায় করব, আর অন্য দলও ভাবে না এরা থাকলে এটা দেশটা চলবে না, দেশের স্বার্থে এদের নিশ্চিহ্ন করতে হবে। এই নিশ্চিহ্ন করার যেই মনোভাব, ওই মনোভাবটার বহিঃপ্রকাশ হলো দীর্ঘস্থায়ী সংঘাত। ধন্যবাদ আপনাকে। রওনক জাহান, আপনার কাছে আসি। আপনি একটা কথা বলছিলেন যে বড় দুটো রাজনৈতিক দল বিএনপি কিংবা আওয়ামী লীগ তাদের একটা ব্যাপক জনসমর্থন আছে। নির্বাচনগুলোতে দেখা গেছে প্রায় 40% পর্যন্ত জনসমর্থন এসেছে। সরকারের যে একটা মনোভাব কেউ কেউ পোষণ করছেন, দর্শকরাও বললেন যে বিএনপিকে নিশ্চিহ্ন করা হবে, দমন করা হবে, যে ভাষাই বলুন না কেন, যদি সেটা করা হয় বিএনপি না থাকে তাহলে এই জনসমর্থনটার কি হবে? সেটা কি ভিন্ন আরেকটা ক্রাইসিস বাংলাদেশের সামনে নিয়ে আসবে কিনা? না, প্রথম কথা হচ্ছে যে আমাদের দেখতে হবে যে বাংলাদেশে আমাদের যে ট্র্যাডিশন সেটা হচ্ছে যে একটা বহুদলীয় একটা রাজনীতি ট্র্যাডিশন, এবং একটা কথা অনেক সময় লোকে বলে যে দেশে দুটো দল আছে, একটা হচ্ছে আওয়ামী লীগ যেটা সবথেকে পুরনো দল, এবং আরেকটা হচ্ছে যারা আওয়ামী লীগ নয় এবং তারা বিরোধী, এবং তারা বিভিন্ন সময় বিভিন্ন একটা দলের মধ্যে মানে এসে যাবে। এবং সাধারণত গণতন্ত্রে এরকমই হয় যে নিশ্চয়ই দুই রকমের মতভেদ থাকবে। অতএব এখন যদি বিএনপিকে আমরা কথায় কথায় ধরলাম যে তাদেরকে যদি নাকি খুবই দমনপীড়ন করা হয়, তারপরেও যে 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 যারা ক্ষমতায় থাকবেন তাদের যে একটা বিরোধী পক্ষ দাঁড়াবে না, তার কোনো এই ধরনের কোনো গ্যারান্টি নেই। সেটা আজকে হবে না কিছুদিন পরে হবে, কখন হবে সেটা আরেকটা ব্যাপার। কিন্তু আমি এখানে একটুখানি অন্য দু একটা জিনিস বলতে চাই। আমি বলবো আমাদের দেশে দুটো দলকে, আমাদের যে একটা প্রচলিত রাজনীতিক একটা কালচার যেটা আছে যে রাজপথের রাজনীতি, সে সরকারি দলও বলবে আমরা এটা রাজপথে সমাধান করব, বিরোধী দলও যেমন একটু আগে শুনলাম যে একটা মানে ইন্ডিকেটর আমাদের সাপোর্ট কত আছে সেটা হতে যে আমাদের লাখো লাখো লোক রাস্তায় আসলো কিনা। কিন্তু আমি বলবো এই যে মাঠে কিংবা রাস্তায় লাখো লাখো লোক আনবার যে প্রবৃত্তি, এটার সঙ্গে কিন্তু আমরা যদি আইনের শাসন চাই, আসলে গণতন্ত্রকে আমরা সুসংহত করতে চাই, এইটা থেকে বেরিয়ে আসতে হবে। কারণ যখন এই লাখো লাখো লোক রাস্তায় আনতে চাইবে দুটো দলই, তখন কিন্তু একটা সংঘাতের দিকে যাওয়ার একটা অবস্থার সৃষ্টি হবে। অতএব অন্যান্য যে দেশে গণতন্ত্র সুসংহিত সেখানে কিন্তু লাখো লাখো লোক আনতে হয় না। এবং এই জিনিসটা আমি বলবো যে এই যে মোবিলাইজড পিপল, যে বাসে করে এইভাবে সবাই লোক আনতে চান এবং সেটাও তাদের সাপোর্টার আনতে চান। আসলে যারা বেশিরভাগ লোক তো মাস্তায় নামছে না, তাদেরও একটা জনমত আছে, কিন্তু এই প্রবৃত্তিটা থেকে এবং সবাই এই যে আমরা যে আন্দোলন বলতে, আন্দোলন মানে এই নয় যে আন্দোলন আমরা আগেও দেখেছি, ব্লকেড আমরা হয়তো আগেও জানি, সেটাতে হয়তো অনেক লোক আসতে হবে, কিন্তু কিছু পেট্রোল বোমা মেরে কিছু এইভাবে তো আর হবে না। কিন্তু আমি বলছি এই যে আমাদের একটা রাজনৈতিক ধারা আছে যে এই যে রাজপথের রাজনীতি, এবং সবাই রাজপথে লোক নামাতে চান, বাসে করে করে লোক আনবেন। তাই এইটার থেকে আমরা গণতন্ত্রে বিশ্বাস করলে এই জনবল শোডাউন এইখান থেকে আমার মনে হয়। ধন্যবাদ আপনাকে। সুরঞ্জিত সেনগুপ্ত, আপনার কাছে আসবো। একজন প্রশ্ন করেছিলেন যে এই যে অবস্থা এখন যেটা চলছে, এখানে কি কোনো সম্মানজনক সমাধান আছে? আপনার কি মনে হয়? দুটি শব্দ বলেছেন, নমনীয় এবং সম্মানজনক। নমনীয় সম্মানজনক যদি না থাকতো তাহলে প্রধানমন্ত্রী বিরোধী দলের নেত্রীর ছেলে মারা যাওয়ার পর তার বাড়িতে ছুটে যেতেন না। এই ছুটে যাওয়াটি যে মানবিক আবেদনে এবং যে নমনীয় এবং সম্মান দেখানোর জন্য যাওয়া, তার জবাবে আপনার বাড়িতে গেলেও আপনি তালা মেরে রেখে দিলেন। ওইখানে বিএনপির নেতারা বসা ছিলেন, তারা শেষে বললেন কি আমরা জানি না কর্মচারী করছে,
কর্মচারী কয় যে আমি জানি না এ মুখে মালিকে করছে, মালিকে কয় যে এই মালিক না লন্ডনের মালিক করছে। এইটা কি নমনীয়তার উত্তর বলেন? 2 নম্বর কথা, পরীক্ষার কথাটা আপনারা তুলেছেন। আমাদের বীর বিক্রম হাফিজউদ্দিন সাহেব জবাব দিয়েছেন প্রথম যে না পরীক্ষা হবে। কেন? কয় বসায় দিছে তো পরীক্ষার হলে ফোর্স বসায় দিছে, অতএব হবে। তাহলে তো উনি ফোর্স চাচ্ছেন। এরপরেই বলতেছেন পরীক্ষা কিসের? পরীক্ষার কিছু দরকার নেই, পরীক্ষার কিছু দরকার নেই, আগে আমার সমস্যার সমাধান করে। এইটা কোনো রাজনৈতিক জবাব হতে পারে না। এখন প্রশ্ন হচ্ছে এই দেশে এটি সরকার, আমরা উৎখাত করার রাজনৈতিক আমাদের সংস্কৃতি আছে। আমরা আইয়ুবের বিরুদ্ধে লড়েছি, আইয়ুব খান। তাহলে এখন কি আর সম্মানজনক কোনো সমাধান নেই? আমি সেটাই তো বলছি। এখন আমি কথাটা শেষ করে আসি। আইয়ুব খান বিরুদ্ধে আমরা লড়েছি, গণ অভ্যুত্থান হয়েছে। ওই যে কথাটি ডক্টর রওনক বললেন, এই দেশে আমরা বিএনপি সহ এরশাদকে হটিয়েছি, তাতেও গণ অভ্যুত্থান হয়েছে, তাতে গণ আন্দোলন ছিল। কিন্তু সন্ত্রাস করে মানুষ পুড়িয়ে এটা কোনো সরকার হটানো যায় আমি জানি না। এবং তিনি আরেকটা কথা বলেছেন যে হ্যাঁ কিছু মানুষ পোড়ানো যায়, কিছু আবার আন্দোলন করা যায়। আমি আবারও বলছি, দেশে একটি সংবিধান আছে, তারা নির্বাচন হতে হবে, নির্বাচন অবশ্যই হতে হবে, এবং নির্বাচনের মাধ্যমেই ক্ষমতা হস্তান্তর হবে, এবং সেই নির্বাচনে জনগণ রায় দেবে। তার জন্যে সংবিধান আছে। ধন্যবাদ। প্রশ্নটা হচ্ছে এই, আমার হাতে সময় কম, আমার হাতেও সময় কম, মাত্র 1 বছর গেছে সরকার, আর 4 বছর উঠতে হবেই। হ্যাঁ, তারপরে যদি আপনি আরও এগোতে চান বসেন, আপনি মানুষ পোড়ানো অবিলম্বে বন্ধ করেন, সন্ত্রাস বন্ধ করেন, নাশকতা বন্ধ করেন। আলোচনার পথ সবসময় খোলা ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। ধন্যবাদ আপনাকে সুরঞ্জিত সেন। হাফিজউদ্দিন আহমেদ, আপনি শুনছিলেন যে সুরঞ্জিত সেনগুপ্তের পরিষ্কার যে ওনার ভাষায় সন্ত্রাস বন্ধ করতে হবে। তাহলে নমনীয় এবং সম্মানজনক সমাধানটা কি হতে পারে, আপনারা কি মনে করেন? সুরঞ্জিত বাবু এই দেশের একজন প্রাজ্ঞ রাজনীতিবিদ, আমি তাকে সবসময় শ্রদ্ধা করি। তিনি তার মতো করে বলেছেন, তার দলের মুখপাত্র হিসাবে বলেছেন। আমিও অন্য একটি রাজনৈতিক দল করি, আমাদের দৃষ্টিভঙ্গি একটু আলাদা হবে, সেইটি স্বাভাবিক। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সান্ত্বনা দিতে গিয়েছেন কিনা এ সম্পর্কে জনমনে অনেক সন্দেহ আছে। কারণ যাওয়ার আগেই এই পুত্র শোকাতুরা মাতার নামে একটি মামলা দিয়ে তারপর সেখানে গিয়েছেন, এবং যেখানে কোনো খবর না দিয়ে গিয়েছেন। এবং সেইখানে যারা ছিল, সেই ঘটনার সময় আমি দেশের বাইরে ছিলাম, কিন্তু সেই ঘটনার সময় আমি এসে জিজ্ঞাসা করেছি যে সম্পূর্ণ কোনো রকম খবর না দিয়ে যখন আমাদের নেত্রী অজ্ঞান অবস্থায় ছিলেন সে সময় তিনি গিয়েছেন। তার মূল উদ্দেশ্য ওই ভেতরে ঢোকা নয়, তার একটা টেলিভিশনে একটা স্কোর করা দরকার ছিল, সেই পয়েন্টটি স্কোর করে তিনি চলে এসেছেন। বাকি জ্বালানো পোড়ানোর যেসব কথাবার্তা বলা হয়েছে, আওয়ামী লীগ এই দেশের পুরনো একটি রাজনৈতিক দল। ওনার প্রশ্ন যদি আসে সম্মানজনক সমাধানটা কি হতে পারে? আমাদের দেশে ক্ষমতায় আছে আওয়ামী লীগ, দেশের তারা রাষ্ট্র ক্ষমতায় যতই ব্যর্থ হোক, বিরোধী দল হিসাবে তারা খুবই সবল। তারা যা কিছু শিখিয়ে দিয়ে গেছে, যে সিলেবাস তারা রেখে গিয়েছে 91 থেকে 96 পর্যন্ত, ওইটাই হয়তো অন্যান্য বিরোধী দল অনুসরণ করে যাচ্ছে। পেট্রোল বোমা এই যে শেরাটনের সামনে 95 সালে তারা মেরে গিয়েছেন, এবং যেটি তাদের নেতা সেলিম সাহেব স্বীকার করেছেন কারা নেমেছে। আপনি যদি ওনার প্রশ্ন জবাব দেন যে উনি একটা বলছেন যে সম্মানজনক কোনো সমাধান আছে কিনা, সেটি আমাকে একটু আসতে দেন। সুরঞ্জিত বাবুকে তো থামাতে পারেন না, আমাকে থামিয়েছে, ওনাকেও থামিয়েছে, আপনাকেও থামাচ্ছি। প্রশ্ন হলো, আমি তো ফর্মুলেটই করতে পারি না। এখন কথা হলো যে দমন, নিপীড়ন, নির্যাতন, বিএনপি তো পালিয়ে বেড়াচ্ছে, কোনো লোক ঘরে থাকতে পারে না। আমাদের নেত্রীর উপর পেপার স্প্রে মারা হচ্ছে, তারে পানি বন্ধ করে দেওয়া হয়েছে, প্রত্যেক দিন ধরে নিয়ে গুম করা হচ্ছে, হত্যা করা হচ্ছে। এর মধ্যে তো আমাদের বেঁচে থাকাই মুশকিল। এই পরিবেশে সম্মানজনক সমাধান হতে পারে কিনা? আমরা যেটা বুঝি, বিএনপি সবসময় শান্তিপূর্ণ আন্দোলন করে, জ্বালাও পোড়াও যা কিছু হচ্ছে সেটি অধিকাংশই আমরা মনে করি যে বর্তমান সরকারি দলের চেলাচামুন্ডারাই করছে, আমাদের দলকে মেলাইন করার জন্য করছে। আমরা সবসময় আলোচনায় বিশ্বাসী। বিএনপি একটি বছর সময় দিয়েছে তাদেরকে। হাফিজউদ্দিন আহমেদ, যদি সেটাই হয়, আপনাদের দলকে যদি মানে ব্যাক সিটে ঠেলে দেওয়ার জন্য যদি সরকার এগুলো করে, তাহলে আপনারা কর্মসূচিটা প্রত্যাহার করে নিচ্ছেন না কেন? একটি কথা আমাদের মনে আছে যে বাংলাদেশে আজ পর্যন্ত যা কিছু অর্জিত হয়েছে সব কিছুই রাজপথেই হয়েছে, এবং আওয়ামী লীগ সংলাপে বিশ্বাস করে না। আমরা বারবার অনুরোধ জানানো সত্ত্বেও তারা বসতে রাজি না। 5ই জানুয়ারি নির্বাচনের পর তারা বলেছিল এটি নিয়ম রক্ষার নির্বাচন, এর পরে আমরা বসবো। তো কোথায় সে নিয়ম রক্ষার নির্বাচন? এখন বলে 5 বছর এটা যাবে।
আমরা বাংলাদেশের জনসমর্থনে বিশ্বাস করি। বাংলাদেশের জনগণ যদি বিএনপির সাথে থাকে কোনো আলাপ আলোচনা ধন্যবাদ দরকার নেই। হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম আপনাকে। আমি দর্শক শ্রোতাদের এখানে মনে করিয়ে দেই, বিবিসি বাংলাদেশ সংলাপের এই অনুষ্ঠানটি আপনারা যারা দেখছেন কিংবা শুনছেন, এই অনুষ্ঠানে উত্থাপিত বিষয়গুলো নিয়ে আপনারা আরও বিস্তারিত মতামত দিতে চাইলে বিবিসি বাংলার ওয়েবসাইট bbcbangla.com-এ আপনার মতামত দিতে পারবেন। আর যারা ফেসবুক ব্যবহার করছেন, ফেসবুকে বিবিসি বাংলাদেশ সংলাপের পাতায় আপনার মতামত দেওয়ার সুযোগ তো আছেই। একটি ছোট্ট বিরতি নিচ্ছি, আশা করছি ফিরে এসে আপনাদের সাথেই পাবো। আবারও স্বাগত জানাচ্ছি বিবিসি বাংলাদেশ সংলাপে। বিরতির পর আমরা ফিরে এলাম। আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের। পরের প্রশ্নে যাচ্ছি এবারে। পরের প্রশ্ন করবেন মোহাম্মদ ইব্রাহিম খলিল। চলমান রাজনৈতিক সহিংসতায় যারা ক্ষতির শিকার হচ্ছেন, রাষ্ট্রের কি উচিত তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা? ধন্যবাদ আপনাকে। যে পরিসংখ্যান দেখতে পাচ্ছি, প্রায় ৪৫ জনের মতো মানুষ মারা গেছেন এই অবরোধ কর্মসূচিতে। পেট্রোল বোমা হামলা অনেকে দগ্ধ হয়েছেন, ককটেল বিস্ফোরণ অনেকে দগ্ধ হয়েছেন, অর্থনীতির ক্ষতি হচ্ছে। সেই প্রেক্ষাপটে এই প্রশ্ন, শাহাদিন মালিক, রাষ্ট্রের কি উচিত এদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা, কিংবা এটা কি সম্ভব আদৌ? এখন পর্যন্ত যদি হয়তো সব ক্ষতি তো সম্ভব না, সব ক্ষতিপূরণ করা আমাদের রাষ্ট্রের ওই সামর্থ্য নাই, কিন্তু যেগুলি ধরেন খুবই করুণ, যেগুলি খুবই মর্মান্তিক, আমার মনে হয় যে আমি বলছি যে যারা আগুনে পুড়ে মারা যাচ্ছেন, টেলিভিশনে প্রায় দেখছি বিভিন্ন চ্যানেলে তাদের অর্থনৈতিক দুর্গতির অবস্থা, চিকিৎসায় তো এগুলো অনেক দীর্ঘস্থায়ী চিকিৎসা। তো এখানে আসলেই মানে সরকারের খালি ওই মেডিকেল কলেজে সাহায্য না করে আরও আর্থিক সাহায্যের ব্যবস্থা করা, পুনর্বাসনের ব্যবস্থা করা উচিত। এবং এই সুযোগে আমি মনে করবো যে হ্যাঁ, যে জিনিসগুলি এত মর্মান্তিক, আমার মনে হয় যে অন্যান্য যারা ধরেন বড় লোকের যে প্রতিষ্ঠানগুলি, মানে ব্যাংক, বিজিএমই, ওই ধরনের যারা প্রতিষ্ঠান, আমার মনে হয় তাদেরও আর্থিক সহায়তার জন্য এগিয়ে আসা উচিত। কিন্তু এই সমস্যাটা হচ্ছে রাজনৈতিক, অনেকেই বলছেন, কিংবা এটা আইনশৃঙ্খলা পরিস্থিতি, যাই হোক, এটা দুটো রাজনৈতিক দলের ব্যাপার। সেখানে ট্যাক্স পেয়ারদের পয়সা কিংবা বিভিন্ন কোম্পানিগুলোর প্রতিষ্ঠানগুলো, তারা কেন এগিয়ে আসবে? এটার জন্য কি রাজনৈতিক দলগুলোকে দায়ী করার জন্য কোনো আইনগত ব্যবস্থা নেওয়া যায়? এই মুহূর্তে আমাদের আইন যেভাবে আছে ওইভাবে হয়তো রাজনৈতিক দলকে দায়ী করা যাবে না। মানে রাজনৈতিক দল যে আইনের দৃষ্টিতে একটা, মানে ব্যাংক বা যে কোনো একটা কোম্পানি, সে আইনের দৃষ্টিতে একটা মানুষ, মানে সে মানে ওই টাকা পয়সা আছে, হিসাব আছে, অডিট আছে। তো আমাদের রাজনৈতিক দলগুলো তো ওই ধরনের আইনের চোখে তারা একটা প্রতিষ্ঠান না, খুব লুজলি। এই জন্য এটা বরং কিছু, আমি বলবো যে আমি যেটা বলছিলাম, আমি সম্পূর্ণ মানে মানবিক দৃষ্টি থেকে, নৈতিকতা মানবিক দৃষ্টি থেকে ওইখান থেকে কিছু তাদের, মানে ওই যে টেলিভিশনে দেখে, নিশ্চয়ই আপনারা সবাই দেখেছেন, খুবই দেখতে তো কান্না পায়, দুঃখ লাগে। তো আমার মনে হয় যে ওখানে আর্থিক সাহায্য একটা, ওই একটা ধরেন দুর্ঘটনা হচ্ছে, বেশিরভাগই তো নিরীহ মানুষ দুর্ঘটনার শিকার হচ্ছে, তো তাদের নিশ্চয়ই একটা আর্থিক সাহায্য করার জন্য প্রতিষ্ঠানগুলিকে এগিয়ে আসুক। হ্যাঁ, রাজনীতিবিদদের অন্য, এটা তো সম্পূর্ণ অন্য ফিল্ড, আমরা যেটা বলছি আলাপ আলোচনার ফিল্ড। তো এইখানে আমার মনে হয় যে সব রাজনীতির পিছনেও ওই একটা আইনের কথা। আমেরিকাতে কিন্তু অনেকবার, 3বার সংবিধান সংশোধন নিয়ে কোর্টে মামলা হয়েছিল। তো 3বারই আমেরিকান সুপ্রিম কোর্ট বলেছে সংবিধান সংশোধন এটা বৈধ কি বৈধ না, এটা হলো রাজনৈতিক ব্যাপার, এটা আদালতের ব্যাপার না, এবং রাজনৈতিক ব্যাপারে আদালতের নাক গলাবার উচিত না। কিন্তু আমাদের দুর্ভাগ্যজনক হলো সত্য যে আমাদের এই পুরা যে রাজনৈতিক অস্থিতিশীলতা, এর পিছনে কিন্তু একটা রায়, এখনই 3 বছর পরে বোঝা যাচ্ছে যে এই রায়টা আমাদের কত ক্ষতি করেছে। ধন্যবাদ আপনাকে শাহাদিন মালিক। সুরঞ্জিত সেনগুপ্ত, প্রথম কথা, ক্ষতিপূরণের কথা বলা হচ্ছিল, ক্ষতিপূরণের কথা বলা হচ্ছিল। আমি যিনি বলেছেন ক্ষতিপূরণের কথা, তার সঙ্গে আমি 100% একমত। অবশ্যই মৃত এবং যারা ক্ষতিগ্রস্ত পরিবারদেরকে ক্ষতিপূরণ দেওয়া উচিত। সেটা কে দেবে? তবে এই ক্ষতিপূরণটি কে দেবে? রাষ্ট্র যেমন দেবে, ঠিক তেমনি যারা এই ক্ষতিটি করেছে, যাদের নির্দেশে এই ক্ষতিটি হয়েছে, তাদেরকে এই ক্ষতিপূরণে অবশ্যই অংশগ্রহণ করতে হবে। আইনের কথা বলেছেন ডক্টর শাহাদিন মালিক। এই আমাদের পাশেই মালয়েশিয়া এই আইনটি আছে। আমি মনে করি আমাদের দেশে এই ধরনের মানুষ পুড়িয়ে যারা অবরোধ বা এই ধরনের এই প্রোগ্রাম দেবে, সেই ক্ষতিপূরণের জন্যে তাদেরকে দায়ী করে আইন পাশ করতে হবে, তাহলে দেখবেন সবাই এটা চিরতরে। ধন্যবাদ আপনাকে। দর্শকদের কাছে আসি, বাঁ পাশে মাঝখানে একজন হাত তুলেছেন। দেশে দুইটা বড় দল
আমলিগ এবং বিএনপি যদি 60-40 বা 40-60 ধরি, তাহলে আমলিগের মতো একটা শক্তিশালী দল এবং বিএনপির মতো একটা শক্তিশালী দল কাউকে কি হটানো যাবে? এক। দ্বিতীয় কথা হয়েছে, যারা হরতাল অবরোধের কারণে মৃত্যুবরণ করছেন, যদি আমি স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টিটাই না পাই, এই যে মৃত্যুবরণ করছে তারা কাদের বিরুদ্ধে আইনের আশ্রয় নেবে? আমি জানতে চাই জনাব হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের কাছে। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক সামনের সারিতে। উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে আমার প্রশ্ন হচ্ছে, আমরা দুদলকে এরকম দোষারোপ না করে সংলাপের মাধ্যমে এসে রাজনৈতিক সহিংসতা, অস্থিরতা, এই নৃশংস বর্বরতা এগুলি কি কমানো যায় না? আমরা কি সংলাপে বসতে পারি না? সাধারণ জনগণের পাশে এসে দাঁড়াতে পারি না? আমরা খেটে খাওয়া মানুষ, আমরা বেঁচে থাকতে চাই, সকালে বের হয়ে বিকেলে বাসায় যেতে চাই। আমাদের এই যে জীবনের নিরাপত্তা কে দিবে? ধন্যবাদ আপনাকে। প্যানেলে ফিরে আসি হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। নিশ্চয়ই, যেহেতু এই সব ধরনের বিশৃঙ্খলার জন্য সরকার দায়ী, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণ সরকারকেই দিতে হবে এবং সরকারের তহবিলেও আশা করি যথেষ্ট টাকা আছে। তাছাড়া যারা এই হলমার্ক ব্যাংক লুট করেছেন, শেয়ার বাজার লুট করেছেন, তাদের কাছ থেকেও এই টাকা আদায় করা যেতে পারে। আর দ্বিতীয়ত, যেই সংলাপের কথা বলেছেন, নিশ্চয়ই আমরা তো সংলাপই চাই। প্রত্যেকটি রাজনৈতিক দলের সমস্যা সমাধানের জন্য সংলাপ একটি অপরিহার্য উপাদান। সংলাপের মাধ্যমেই এই সমস্যার সমাধান হোক, এটা আমরা আশা করি। আর এই যে মানুষ পোড়ানো এবং অন্যান্য সহিংসতার আমি তীব্র নিন্দা জানাই। এটি কারা করছে সেটাও খুঁজে দেখা যাবে, কারণ কয়েকটি ঘটনাতে প্রমাণিত হয়েছে যে ছাত্রলীগের ছেলেরাই তাদের অফিসের সামনে এবং নরসিংদীতে বিভিন্ন জায়গায় তারা এই ধরনের পেট্রোল বোমা মেরেছে, তাদেরকে গ্রেফতারও করেছে পুলিশ। কিন্তু যেহেতু মিডিয়ার উপরে নিয়ন্ত্রণ এখন অত্যন্ত কঠোর, মিডিয়ার কোনো স্বাধীনতা নেই, সেই জন্য তারা ধন্যবাদ আপনাকে হাফিজ উদ্দিন আহমেদ। পাচ্ছে না। ধন্যবাদ আপনাকে। রওনক জাহান, রাষ্ট্রের ক্ষতিপূরণের কথা বলা হচ্ছিল, এটা কতটা বাস্তবসম্মত? এটা কি সম্ভব? হ্যাঁ, আমার মনে হয় যে নিশ্চয় কিছুটা সেটা তো সম্ভবই, কারণ আমিও ডক্টর স্বাধীন মালিকের সঙ্গে একমত যে আসলে আমরা যা দেখছি যে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা বেশিরভাগই অত্যন্ত গরিব, যারা বাসের হেল্পার কিংবা, এবং তাদেরকে তাদের পরিবার এবং তাদের চিকিৎসা, এটা যারা সরকারে আছে তারা এই ঘটনাটা না ঘটালেও রাষ্ট্রের একটা নাগরিকদের জন্য কিছু করবার প্রধান দায়িত্বটা রাষ্ট্রের উপরেই পড়ে। এরপরে যে সমস্ত কথাবার্তা হলো যে রাজনৈতিক দল কিংবা যারা ঘটাচ্ছে তাদের উপর একটা দায়িত্ব, কিন্তু কারা ঘটাচ্ছে সেটা তো বের করা খুবই মুশকিল। আর দ্বিতীয়ত হচ্ছে, এবং সেটা আইডেন্টিফাইড হচ্ছে না। দ্বিতীয় আরেকটা যেটা প্রশ্ন যেটা বলা হলো যে যেই রাজনৈতিক দল করছে তাদের কাছে ডাকছে, কিন্তু কথা হচ্ছে আমাদের দেশে আমরা যা জানি যে রাজনৈতিক দলগুলা যে কীভাবে তারা অর্থ জোগাড় করে সেটাই আমরা জানি না। তাদের কাছে কি অর্থ আছে সেটাও তারা প্রকাশ্য করেন না। তাদের কাছে অনেক অর্থ আছে, কিন্তু সেটা তারা অন্যভাবে ব্ল্যাক মানি সোর্সে করে। অথবা যেই সমস্ত প্রতিষ্ঠানের অর্থের সোর্স আমরা জানি না, তাকে কিভাবে আপনি দায়বদ্ধ করবেন? অতএব সেটা একটা বড় সমস্যা। অতএব সেই জন্য আমি বলবো যে যখন যে সরকারের থাকে তখন সেখানে সেটা ন্যাচারাল ডিজাস্টার হোক কিংবা অন্য কোনো ডিজাস্টার হোক, তখন যদি এই ধরনের জনসাধারণের, বিশেষ করে দরিদ্র জনসাধারণের কোনো ক্ষতি হলে তখন সেটার জন্য নিশ্চয়ই একটা ক্ষতিপূরণ, তখন সেই দায়িত্বটা মানে সরকারকে নিতে হবে। ধন্যবাদ আপনাকে রওনক জাহান। আমি দর্শক শ্রোতাদের আবারও মনে করিয়ে দেই, বিবিসি বাংলাদেশ সংলাপের আগামী অনুষ্ঠানগুলোতে আপনারা যদি অংশ নিতে চান তাহলে আপনি টেলিফোন অথবা SMS করতে পারেন 01-752-777-222 এই নম্বরটিতে। এছাড়া আপনি ইমেইলও করতে পারেন। ইমেইল করার ঠিকানা সংলাপ@bbc.co.uk। আরেকটি তথ্য আপনাদের জানিয়ে রাখি, বিবিসি বাংলাদেশ সংলাপের প্রতিটি পর্ব এখন ইউটিউবে প্রতি সোমবার মধ্যরাতের আগেই আপলোড করা হচ্ছে, সুতরাং আপনারা ইউটিউবেও এই অনুষ্ঠানগুলো দেখতে পাবেন। ছোট্ট আরেকটি বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি বিবিসি বাংলাদেশ সংলাপে। বিরতির পর আবারও ফিরে এলাম। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথেই থাকার জন্য। পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্ন করবেন মানসুরা আক্তার।
বাংলাদেশের রাজনীতি বর্তমানে যেভাবে চলছে তাতে করে কি সাধারণ মানুষ একসময় রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিতে পারে? ধন্যবাদ আপনাকে। এই কথাটি অনেকেই বলছেন যে যেভাবে সহিংসতা কিংবা একটা অনমনীয় ভাব দেখা যাচ্ছে সেই প্রেক্ষাপটে এই প্রশ্ন। শাহদিন মালিক, আপনাকে দিয়ে শুরু করি। ফিরিয়ে নিচ্ছে আমি নিজেদের মানে ছাত্রছাত্রীদের মধ্যে, এমনকি বন্ধুবান্ধবদের মধ্যেও, আত্মীয় স্বজনদের মধ্যে খুব এখন প্রায় শুনি। কালকেও একজনে বলেছে, ইউনিভার্সিটি সে শিক্ষক, সেদিন গত 1 মাসে কোনো পত্রিকা পড়ি নাই, পত্রিকা না পড়ে খুব মনে শান্তিতে আছে। মানে পত্রিকা পড়তে গেলেই, মানে টেলিভিশন দেখতে গেলেই এত অশান্তি। তো এটাই বিভিন্ন আমি পাই, এবং ফার্স্ট ইয়ারের ব্র্যাকে যে পড়াই ছেলে মেয়েদের জিজ্ঞেস করি, প্রায় বেশিরভাগ 80% উত্তর স্যার পত্রিকা পড়ি না। কেন পড়ো না? এই মারামারি, খুনাখুনি, হানাহানি এইগুলি পড়ে আর মন খারাপ হয়। তাহলে এর ফলাফল কী হবে? এটা কি ভালো ফল হবে? কারণ রাজনীতি দিয়েই তো দেশ চলতে হবে। না, ফল নিশ্চয়ই ভালো হবে না, কিন্তু এখন রাজনীতির নামে যেটা হচ্ছে ওটা তো রাজনীতি না, ওটা তো একটা মানে ক্ষমতার কামড়াকামড়ি। তো ওখান থেকে সবাই সরে আসলে আমার মনে হয় যে তারা তাদের সুস্থ মনটাকে তারা রক্ষা করতে পারবে। ধন্যবাদ আপনাকে। রওনক জাহান। হ্যাঁ, আমি বলবো যে এখন যা চলছে রাজনীতির নামে সেটা দেখে অনেক লোকজন তার উপরে বীতশ্রদ্ধ হয়ে যাচ্ছেন, কিন্তু আমি বিশেষ করে যেটা আমি বলবো যে যারা অল্প বয়সী তাদের যেটা বুঝতে হবে যে এই যে অসুস্থ যে রাজনীতি সেটার পরিবর্তে যেরকম একটা সুস্থ রাজনীতি, অন্য ধরনের যে রাজনীতি করে এটা সমাধান করতে হবে, এবং সেটার জন্য নেতৃত্ব দেওয়া, সেটার জন্য রাজনৈতিকভাবে কাজ করা, সেটার দায়িত্ব প্রধানত অল্পবয়সী যারা তাদেরকে নিতে হবে। কারণ তারা যদি আরও অন্য ধরনের রাজনীতি করবার জন্য সময় অনেক না দেন, কারণ হচ্ছে আজকাল যেটা হচ্ছে সবাই জীবিকার পিছনে ঢুকে পড়েছেন কিংবা অর্থনৈতিক কর্মকাণ্ডে ঢুকে পড়েছেন, কিন্তু রাজনীতি করতে হলে, ভালো রাজনীতি করতে হলে বছরের পর বছর হয়তো এটার পিছনে আবার লেগে থাকতে হবে। কারণ আমরা একদিন দুদিনে এই যে আমাদের অবস্থা সৃষ্টি হয়েছে এটার থেকে আমরা মুক্তি পাবো না। এবং আমরা যতই আমরা বলি, আজকালকার যারা নেতৃস্থানীয় আছেন দুই দলে তাদেরকে আমরা যতই বলি আপনারা সংলাপ করে এটা সমাধান করুন, যারা একটা সমস্যা এত বছরে পাকিয়ে ফেলেছেন তারাই যে এটার আবার ঠিক মতন সমাধান করতে পারবেন এটাও আমার মনে হয় আশা করাটা অতটা ভালো নয়। একটা জিনিস হয়তো সাময়িকভাবে ধামাচাপা দেওয়া যেতে পারে। অর্থাৎ নতুন ধারার অন্য রকম রাজনীতি করতে হলে আমি বলবো যে এটাতে অল্প বয়সী যারা আছে তাদেরকে এটাতে লেগে থাকতে হবে, আর একটা নতুনভাবে তাদেরকে তাহলে এখন যা হচ্ছে আপনার দৃষ্টিতে সেখান থেকে বের হওয়ার কোনো উপায় নেই, আর এভাবেই চলবে? সেটা উপায় আছে, তার মানে হচ্ছে যারা বলছেন আমরা অন্য সুস্থ ধারার রাজনীতি চাই তাদেরকে সেই ধরনের রাজনীতির মধ্যে ঢুকতে হবে। যারা অল্প বয়সী আছেন তাদেরকে অন্য ধরনের রাজনীতি করতে হবে, রাজনীতিক অন্যান্য গোষ্ঠী সৃষ্টি করে রাজনৈতিকভাবে এই খারাপ রাজনীতিটাকে যদি মোকাবিলা করতে হয় তাহলে একটা ভালো রাজনৈতিক শক্তি তাদেরকে গড়ে তুলতে হবে, এবং সেটার দায়িত্ব যারা এখন অল্প বয়সী আছে তাদের উপরে আছে। ধন্যবাদ আপনাকে। দেখি দর্শকদের কাছে যাই, পেছনের দিকে একজন। গণতন্ত্র একটি গণ্ডির মধ্যে আটকা পড়ে আছে, আর সেটা হলো পরিবারের গণ্ডি। যতদিন পর্যন্ত এই পরিবার থেকে রাজনীতি মুক্ত না হবে ততদিন জনগণ স্বতঃস্ফূর্তভাবে গণতন্ত্রের জয় উল্লাস সেটা তারা বোয়াতে পারবে না, সেটা ভোগ করতে পারবে না। ধন্যবাদ আপনাকে। এখানে বাঁ পাশে মাঝখানে একজন হাত তুলেছেন, না পেছনে? বর্তমানে যে বাংলাদেশের রাজনৈতিক যে অবস্থা, এটা থেকে মুক্তি পাওয়ার একটা মাত্র উপায় আমার মনে হয় যে একটা মিড টার্ম ইলেকশন দেওয়া, এবং মিড টার্ম ইলেকশন দিবেন কি না মাননীয় আমাদের সঞ্জিত বাবুর কাছে আমার প্রশ্ন, এটা সরকার দিবেন কি না। আর দ্বিতীয়ত, যদি বিএনপি এবং জামাত জোট যদি সন্ত্রাসী হয়ে থাকে, দল হয়ে থাকে, তাহলে পুলিশি রাষ্ট্র যে তৈরি করা হয়েছে বন্ধ করবেন কি না। ধন্যবাদ আপনাকে। এখানে আরেকজন হাত তুলেছেন, একজন নারী যিনি হাত তুলেছেন মাঝখানে ডান পাশে। ধন্যবাদ। আমার প্রশ্ন হচ্ছে দুই নেত্রী এবং দুই মার কাছে। প্রশ্নটা হচ্ছে, সামনে আমাদের বাচ্চাদের পরীক্ষা, ক্লাস 1 থেকে 10 পর্যন্ত মায়েরা অনেক কষ্ট করে এই পর্যন্ত কোচিং করিয়ে প্রিপারেশন নিয়ে বাচ্চাদের পিছনে যত্ন করে ওদের প্রিপারেশন, মেন্টাল প্রিপারেশন তৈরি করে। এখন যে পরিস্থিতি আমাদের দেশে বিরাজ করছে,
এতে কি আমাদের দুই নেত্রী এবং দুই মা তারা কি এক হয়ে নিশ্চয়তা দিতে পারেন আমাদের সন্তানদের যে তারা ঠিক মতো পরীক্ষাটা দিতে পারবে? মানে আপনার কথায় বোঝা যাচ্ছে আপনি একজন ভুক্তভোগী, আপনার সন্তান বা আপনার পরিচিত কেউ পরীক্ষা দিতে পারছে না, কিন্তু এখন যে রাজনীতি চলছে যেটা নিয়ে রওনক জাহান কথা বললেন, শাহদিন মালিক কথা বললেন, আপনার কাছে কি মনে হয় যে এই অবস্থা থেকে মানুষ রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিতে পারে? অবশ্যই পারে। জনগণ অনেক সচেতন। আমরা জনগণ যদি এক থাকি, এক হই, অবশ্যই আমরা পারবো নিশ্চয়ই দুই নেত্রীকে এক জায়গায় আমরা আনতে। ধন্যবাদ আপনাকে। আপনার পরীক্ষা সংক্রান্ত বিষয়টি নিয়ে এরই মধ্যে জবাব দিয়েছেন, দুজনেই কথা বলেছেন। হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, আপনার কাছে আসি যে দুটো রাজনৈতিক দলকেই এখন অনেকে দায়ী করছেন যে এভাবে চলতে পারে না। কেউ বলছেন ক্ষমতা টিকে থাকা কিংবা ক্ষমতায় যাওয়া, এটার জন্য যে অবস্থা সাধারণ মানুষের মূল্য দিচ্ছে। নিশ্চয়ই এইভাবে রাজনৈতিক পরিস্থিতি যদি ক্রমশ ঘোলাটে হতে থাকে তাহলে তো জনগণ মুখ ফিরিয়ে নিতেই পারে। তবে বর্তমান সরকার এই পরিস্থিতি চায়, জনগণ যেন মুখ ফিরিয়ে নেয়, জনগণের ভোটের আর কোনো প্রয়োজন না হয়, তাহলে তারা শান্তিতে রাজত্ব করে যেতে পারবে। বিগত জনগণ কি চায় সেটি তো সিটি কর্পোরেশনের 5টি নির্বাচন হয়েছে। এই 5টি নির্বাচনের পরই সংবিধান সংশোধন করেছে। সুরঞ্জিত বাবু কো চেয়ারম্যান ছিলেন, তিনি চান নাই অবশ্য, তারপরেও তার মতেই এটি সংশোধন করা হয়েছে এবং নিরপেক্ষ সরকার ব্যবস্থা বাতিল করে দেওয়া হয়েছে। যে কারণে এই সমস্যার মূল সমাধান নির্বাচনের জন্যই তো আমরা লড়াই করছি, জনগণের ভোটাধিকারের জন্যই তো আমাদের এই অবরোধ সংগ্রাম যা কিছু হরতাল সব কিছু হলো জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্যে। এবং বিএনপির মতো দল, বিএনপি আন্দোলনে পারদর্শী না আওয়ামী লীগের মতো, তারা যেভাবে জ্বালাও পোড়াও করতে পারে বিএনপি কোনো দিন পারবে না। সুতরাং এই ক্ষেত্রে নির্বাচন ছাড়া আমাদের আর কোনো পথ নেই। আমরা একটি সুষ্ঠু নির্বাচন চাই। পরীক্ষার যে ব্যাপার বলছে এটি তো কালকেই সমাধান হতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী বলুন যে তিনি পদত্যাগ করে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেবেন, এই দেশে আর কোনো গন্ডগোল থাকবে না। ধন্যবাদ আপনাকে। কিন্তু এই যে ক্ষমতা চিরস্থায়ী করার যে এই মিথ্যাচারের রাজনীতি, সারা দেশ দেখতেছে যে বেগম জিয়া অবরুদ্ধ, তালা মেরে রাখা হচ্ছে, সরকার প্রধান বলছেন যে উনি অবরুদ্ধ নন। কালকে ইলেকট্রিসিটি তার কেটে দেওয়া হলো, সবাই দেখলো, যে কাটলো সে বললো আমাকে থানার থেকে পাঠিয়েছে, থানার নির্দেশে কাটছি, কিন্তু পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন বলছে যে না আমরা এই ধরনের কোনো অর্ডার দিইনি। কেন এই মিথ্যাচার? এই মিথ্যাচারের রাজনীতির অবসান চাই, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত। ধন্যবাদ আপনাকে। সুরঞ্জিত সেনগুপ্ত, প্রথম কথা হচ্ছে যে কথা বললেন যে জনগণ রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিছে, আমি এটার সঙ্গে একমত না। রাজনীতি সমস্যার সৃষ্টি করে, রাজনীতি সমস্যার সমাধান করবে, রাজনীতির উপরেই বিশ্বাস রাখবে, রাজনীতি করেই আমরা বাংলাদেশ সৃষ্টি করেছি। সুতরাং আবার একটি 111 করবেন, আবার রাজনীতি করবেন, এ হবে না। এই ব্যাপারে আমি এবং বীর বিক্রম আমরা একমত। 2 নম্বর কথাটা হচ্ছে যে বিএনপি একটা বড় দল, জনপ্রিয় দল ইত্যাদি, কিন্তু যেভাবে বীর বিক্রম নেমে আসলেন যে এর জনপ্রিয়তা দেখাতে হবে জানা যায় মানুষ দিয়ে, এইটা আমার খুব হতাশ করেছে। হ্যাঁ, জানা যাতে বাঙালি সবাই যায়, দল মত নির্বিশেষে, আমরা বাঙালি হিসাবে অত্যন্ত সংবেদনশীল ভাবপ্রবণ, সুতরাং এর সঙ্গে এটার কোনো তুলনা চলে না। তৃতীয় কথা হচ্ছে তিনি বলেছেন যে প্রধানমন্ত্রী খবর না দিয়ে গেছেন, এ কথাটা কি ঠিক বলেন? প্রধানমন্ত্রী যাওয়ার আগে, তাহলে এটা ঠিক না। প্রধানমন্ত্রী যাওয়ার আগে এসএসএফ গেছে, কথা হয়েছে, গেছে, তারা যে তালা মেরে রেখেছেন এই কথাটা আমার কথা না, তাদের স্ট্যান্ডিং কমিটি মেম্বার মওদুদ সাহেবই বলেছেন যেটা অত্যন্ত অন্যায় হয়েছে, ভুল হয়েছে। তো সুতরাং এই কথা নিয়ে আর বিতর্কের কোনো প্রশ্ন নাই। ধন্যবাদ। আর একটি কথা বলে আমি শেষ করব যে উনি বলেছেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা সরকারও দিক, আর যারা ব্যাংক ট্যাঙ্ক লুট করেছে বা ইত্যাদি শেয়ার বাজার থেকে নিয়েছে এরা দিক। আমি তার সঙ্গে একমত। এর সঙ্গে এটাও যোগ করে দেন খালি যে যারা এই দেশের অর্থ পাচার করে নিয়ে গেছিল এবং সেই পাচার করা অর্থ এখান থেকেও দেওয়া যেতে পারে। ধন্যবাদ আপনাকে। শাহদিন মালিক, আপনি যোগ করতে চেয়েছেন, খুব সংক্ষেপে বলবেন। না, এখানে 1 মিনিট একটু সময় নেব। মওদুদ আহমদ সাহেব যেটা বলেছেন সেটি তার ব্যক্তিগত মত, আমাদের দল থেকে দলের মুখপাত্র বলেছে, যেটি বিএনপির মুখপাত্র বলেছেন সেটি অন্য কথা। সুতরাং তিনি মুখপাত্র এখন কে? আমাদের মুখপাত্র এই সদ্য গ্রেফতার হওয়া রুহুল কবির রিজভী, গ্রেফতার করেছে, এখন মুখপাত্রবিহীন অবস্থায় আছি আমরা। আমি যে প্রশ্নটা এসেছিল যে সমাধানের দিকে একটা বোধহয় জানি না, আমার যেটা দৃঢ়ভাবে মনে হয় যে একটা মিড টার্ম ইলেকশন হতেই হবে। মিড টার্ম ইলেকশন না হলে
এই 5 বছর চললে কিন্তু আমরা একটা সাংঘাতিক মানে এই সময়টা দেশের জন্য আমাদের সবার জন্য খারাপ থেকে খারাপ হবে। ধন্যবাদ আপনাকে শাহাদিন মালিক। একই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি প্যানেলে বাকি 3 জন সদস্যকেও। ধন্যবাদ রইল দর্শকরা যারা মন্তব্য করেছেন আপনাদের। আর এই অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করার জন্য চ্যানেল আই এবং বিয়াম ফাউন্ডেশনের জন্য বরাবরের মতোই ধন্যবাদ জানাচ্ছি। বিবিসি বাংলাদেশ সংলাপের আগামী অনুষ্ঠানটি হবে ঢাকায়। আশা করছি সেই অনুষ্ঠানটি আপনারা দেখবেন। আর সেই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি।